Hello brainers, you are warmly welcome to our channel. তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে ভূগোলের সাজেশন তোমাদের জন্য চলে এসেছে এবং সেটি অবশ্যই সপ্তম শ্রেণীর দেখতেই পাচ্ছ অধ্যায় 5 অর্থাৎ নদীর চ্যাপ্টার থেকে। এবং এখানে টপ সিক্রেট কয়েকটা কোশ্চেন আছে যেগুলো কিন্তু খুবই কনফিডেন্সিয়াল পরীক্ষার জন্য। যদি তোমরা আগামী পরীক্ষায় 100-তে 100 বা 25-এ 25 পেতে চাও তো এই ভিডিওটা আজকে তোমার জন্য। তবে যাই হোক, চলো টপ 15 কোশ্চেন্সগুলো দেখে নেওয়া যাক উত্তর সহ, এবং তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই রেডি হয়ে যাও। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের এসে স্যার এবং রহমান স্যার তোমাদেরকে অন্যান্য সাজেশনগুলো দিয়ে দিয়েছেন। তো আজকে যে বিষয় প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নাও। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় এবং ভিডিওর সঙ্গে সঙ্গে লিখে নেবে। আমি তোমাদেরকে বুঝিয়ে প্রশ্ন উত্তর সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তবে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে উপনদী কাকে বলে, উপনদীর উদাহরণ এবং উপনদীর কাজ কী। এই তিনটে প্রশ্ন 5 স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সেকেন্ড ইউনিটের। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নেবে। এইভাবে যদি তোমরা প্রশ্ন উত্তর লেখো পয়েন্ট করে করে, প্রথমে সংজ্ঞা, তারপরে উদাহরণ, তারপর কাজ, তবে নাম্বার পরীক্ষায় বেশি পাবে। সংজ্ঞা হিসেবে প্রথমে তোমাদের যেটি বলতে হবে যে ভূপৃষ্ঠের কোনো একটি অঞ্চলে একই ঢালের ওপর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হওয়ার সময় ছোট নদীগুলিকে একে একে এসে বড় নদীতে পড়ে এবং তা মিলিত হতে দেখা যায়। এই সমস্ত ছোট ছোট নদীগুলোকে বড় নদীর উপনদী বলে। অর্থাৎ নদী থেকে যে ছোট ছোট শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলোকেই আসলে উপনদী বলে, ট্রিবিউটারি বলা হয়। উপনদীর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে উত্তর ভারতের সমভূমির ওপর দিয়ে যমুনা, গোমতী, গণ্ডক, কোশি, শান ইত্যাদি নদীগুলি বয়ে গিয়ে একে একে নদী গঙ্গার বা গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরাই হলো সকলে এরা হলো গঙ্গার উপনদী। এই উপনদীর কাজ কী কী? উপনদীগুলি স্বয়ং সম্পূর্ণ হওয়ায় এদের স্রোতেও ভিন্ন হয়। উপনদীগুলো অন্য স্থান থেকে জল এনে মূল বা প্রধান নদীর জলের যোগান বাড়িয়ে দেয়, অর্থাৎ মূল নদীতে জলের যোগান দেওয়াই উপনদীর হলো প্রধান কাজ। তবে এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। শাখা নদী কাকে বলে? উত্তর, কোনো অঞ্চলের উপর দিয়ে কোনো একটি নদী প্রবাহিত হওয়ার সময় যখন নদীটি মোহনার সন্নিকটে এসে পৌঁছায় তখন আরেকটি নদী খাত অর্থাৎ অগভীর নদী খাত দিয়ে সমস্ত জল নিষ্কাশিত হতে পারে না। এখানে নিষ্কাশিত হয়েছে কারণ এটা কিবোর্ড মিস্টেক, তোমরা নিষ্কাশিত করবে ঠিক করে। তখন জল প্রবাহের বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এই সব শাখাগুলিকে বলা হয় মূল নদীর শাখা নদী। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমরা এইভাবে পড়তে থাকো, তাহলে দেখবে যে প্রশ্ন উত্তর মুখস্থ বা মনে রাখাটা কোনো কঠিন বিষয় নয়। আর এই প্রশ্নটা শাখা নদী কাকে হলো এটা পর্ষদের প্রশ্ন এবং 2টো স্টারওয়ালা প্রশ্ন। এটা কিন্তু ভালো করে মনে রাখার বিষয়, কারণ এটা পরীক্ষায় আসবে। নেক্সট প্রশ্নতে দেখো আছে যে দোয়াব কাকে বলে এবং এর একটি উদাহরণ দিতে বলা হয়েছে। এটা হলো 3 স্টার কোশ্চেন, আগেরটার থেকেও বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই জানো যে দোয়াব কথাটা হলো একটি ফার্সি শব্দ এবং এর অর্থ যে এই যে দো ঢোকানো আছে, এই দো কথার অর্থ হলো দুই। আর আব কথার অর্থ হলো জল, দোয়াব। বুঝতে পেরেছো এতক্ষণে? তো দোয়াব কাকে বলে? আসল উত্তর হলো যে পাশাপাশি দুটো নদীর উপত্যকার মধ্যবর্তী ভূমিকে বলা হয় দোয়াব। বুঝতে পেরেছো আশা করি তোমরা। তো উদাহরণস্বরূপ তোমাদের বলতে হবে যে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে গঙ্গা যমুনার দোয়াব বলে। এখানে আগ্রা, এলাহাবাদ এই সমস্ত শহরগুলো অবস্থিত। যেখানে আগ্রা, এলাহাবাদ শহরগুলো আছে বা অবস্থিত সেখানে কিন্তু গঙ্গা যমুনার দোয়াব। পরের প্রশ্নতে চলো এবার এগিয়ে যাওয়া যাক। তো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। এইবারের প্রশ্ন আরও বেশি ইম্পর্টেন্ট কারণ 4 স্টার কোশ্চেন দেওয়া আছে। তো প্রশ্নটা হলো যে নদীর নিম্নগতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে খাতায় অবশ্যই
অবশ্যই লিখে নিতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নদীর চ্যাপ্টার থেকে। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে কভার করতে পারো তবে পরীক্ষাতে 100তে 100 পাওয়া কোনো ব্যাপার নয়, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই, তোমরা মিলিয়ে নিও। উত্তর যেভাবে লিখতে হবে এইভাবে লিখবে পয়েন্ট করে। প্রথমে লিখবে যে নদীর নিম্নগতির বৈশিষ্ট্যগুলি হলো, তারপর লিখবে যে এই পর্যায়ে ভূমির ঢাল প্রায় থাকে না বলে নদী খুব ধীর গতি সম্পন্ন হয়। 2 নম্বর পয়েন্টে লিখতে হবে যে নদী এই সময় শুধু বহন করে, তবে বোঝার পরিমাণ খুব বেশি থাকে বলে প্রধান কাজ হলো এর সঞ্চয় বা সঞ্চয়ের আরেক নাম অধঃক্ষেপণ। এর পরের পয়েন্টে লিখবে যে নদী সূক্ষ্ম পলি বা বালি কাদা সঞ্চয় করে এবং এটা নদী মধ্যস্থ চড়া বা বদ্বীপ গঠন করে ফেলে। পরের পয়েন্টে লিখবে যে নদী খাত খুবই অগভীর হয় এবং চওড়া হয়ে কখনো কখনো খাঁড়ির আকার ধারণ করে। খাঁড়ি কি, এটা উঁচু ক্লাসের প্রশ্ন, তোমাদের এখন এই বিষয়ে জানার প্রয়োজন নেই, খাঁড়ি মনে রাখবে তাহলেই হবে। নদী এই সময় জলসেচ ও নৌ পরিবহনে সহায়ক হয়। এই পয়েন্টগুলো, এই 5টা পয়েন্ট লিখতেই হবে তোমাকে, তবেই ফুল মার্কস পাওয়া সম্ভব। আর এগুলো এই গোল গোল করে পয়েন্ট করে লিখতে পারো, অথবা তোমরা 1 2 3 করেও লিখতে পারো। তো চলো এবার পরের প্রশ্নতে এগিয়ে যাওয়া যাক। নদীর মধ্যগতির বৈশিষ্ট্যগুলি লেখো। এটা হলো ডবল স্টার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। নদীর মধ্যগতির বৈশিষ্ট্যগুলি হলো যে প্রথমত নদী সমভূমিতে নেমে আসে বলে ভূমির ঢাল হঠাৎ করে অনেকটা কমে যায় এবং এর ফলে নদীর গতিবেগ অনেকটা হ্রাস পায়। 2 নম্বরে লিখবে যে এই সময় নদী নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয়টা বেশি করে। তবে এই গতিতে নদীর প্রধান কাজ হলো বহন কাজ। তোমরা অবশ্যই জানো যে নদীর 3টে কাজ, একটা ক্ষয়, একটি বহন আর অপরটি হলো বা অন্যটি হলো সঞ্চয়। এই 3টে কাজ নদীর কী কাজ, এটাও পরীক্ষায় আসতে পারে, এটাও ভালো প্রশ্ন। এরপরের নাম্বারে যেটা লিখবে 3 নম্বরে, সেটি হলো মধ্যগতিতে। নদী যখন মধ্যগতিতে এসে পড়ে সেই সময় মধ্যগতিতে প্রধান নদীতে অনেক উপনদী এসে মিলিত হয়, তোমরা অবশ্যই ছবি দেখেছো। এর কারণে জলের পরিমাণ ও নদীবাহিত বোঝার পরিমাণ দুটোই বেড়ে যায়। এটা হলো অন্যতম প্রধান বৈশিষ্ট্য যেটা তোমাদেরকে উল্লেখ করতেই হবে। এবং 4র্থ নম্বরে যেটি উল্লেখ্য বিষয় সেটি হলো যে নদী এই সময় জলসেচ ও নৌ পরিবহনে সাহায্য করে থাকে। জলসেচ ও নৌ পরিবহনে সাহায্য করে থাকে। এই হলো নদীর, অর্থাৎ নদীর মধ্যগতির বৈশিষ্ট্য। তবে এই ছিল নদীর 2টি বৈশিষ্ট্য, একটি হলো নিম্নগতি ও অন্যটি হলো মধ্যগতি। এই 2টি প্রশ্নের মধ্যে একটি পরীক্ষায় আসবে। তবে চলো আর বেশি দেরি না করে এবার পরের প্রশ্নগুলিতে যাওয়া যাক। ক্যাসকেড কাকে বলে? উত্তর হবে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট জলপ্রপাতের জল অজস্র ধারায় যখন সিঁড়ির মতো ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে তখন তাকে ক্যাসকেড বলে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ক্যাসকেডের একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নতে দেখতে পাচ্ছ যে আই আকৃতির উপত্যকা কিভাবে ভি আকৃতির উপত্যকার পরিণত হয়। এখানে স্পেলিং মিস্টেক আছে। আই আকৃতির উপত্যকা কিভাবে ভি আকৃতির উপত্যকার পরিণত হয়। তবে এর উত্তর হবে যে পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে নদী উপত্যকা নিম্নরূপ 2টি পদ্ধতিতে প্রথমে আই আকৃতি ও পরে ভি আকৃতি উপত্যকায় ধারণ করে। তো 1 নম্বর পয়েন্ট করে লিখবে যে পার্বত্য পথের প্রথম অবস্থায় নদীর উপনদীর সংখ্যা কম থাকায় জল ও শিলার যোগান পর্যাপ্ত থাকে না, কিন্তু নদীর ঢাল খুব বেশি হওয়ায় নদী নিম্নক্ষয় করে আই আকৃতির উপত্যকার সৃষ্টি হয় এবং এইভাবে আই আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। এখানে তাহলে তোমরা জানতে পারলে যে কিভাবে আই আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। এবার জেনে নেওয়া যাক যে ভি আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয়। নদীর পার্বত্য পথের দ্বিতীয় অবস্থায় ইংরেজি আই আকৃতির নদী উপত্যকা দুপাশে ধস, অবশ্যই বুঝতে পেরেছো, এর আগে বললাম। এরপর যেটা জানতে হবে তোমাদের যে বৃষ্টির জল বা আবহ বিকারের ফলে ক্ষয় পেতে থাকে এবং তারপর নদী উপত্যকা আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে হয়। এখানে তাহলে প্রশ্ন উত্তর আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও।
আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই রকম আরও ইম্পর্টেন্ট সাজেশান তোমাদের জন্য চলে আসতে চলেছে এবং অলরেডি অনেক সাজেশান দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। এর পরের প্রশ্নতে আছে জলপ্রপাতের পশ্চাদসরণ বলতে কি বোঝো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখতে হবে। জলপ্রপাতের পশ্চাদসরণ বলতে কি বোঝো। জলপ্রপাত অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পর ওপর নিচে সাজানো থাকলে, ছবি দেখে বুঝতেই পারছো যে ওপর নিচে সাজানো থাকলে স্রোতের বেগে শিলাস্তর ক্ষয় পাওয়ার ফলে কোনো কোনো জলপ্রপাতকে কিছুটা নদীপথের পেছনের দিকে সরে যেতে দেখা যায়। দেখতেই পাচ্ছ একটা ভিতরে গোল টাইপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ কিছুটা নদীপথের পেছনের দিকে সরে যেতে দেখা যায় এবং একে জলপ্রপাতের পশ্চাদসরণ বলে। অর্থাৎ পশ্চাদসরণ মানে হলো পিছু পা নিচ্ছে দেখো নদী। এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে নায়াগ্রা জলপ্রপাতের 11 কিলোমিটার পশ্চাদসরণ ঘটেছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, প্রায় এইরকম দেখতে 11 কিলোমিটার, মানে অনেকটাই সুড়ঙ্গের মতো তৈরি হয়েছে। 11 কিলোমিটার পশ্চাদসরণ ঘটেছে নায়াগ্রা জলপ্রপাতের। তো এইটা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্ষদের প্রশ্ন, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে কারণ এগুলো পরীক্ষাতে আসতে চলেছে। নেক্সট প্রশ্নতে বলা আছে যে জলবিভাজিকা কাকে বলে। তোমরা অবশ্যই বইয়ে পড়েছো, কিন্তু এখানে আরেকবার দেখে নাও। তো জলবিভাজিকা বলতে কি বোঝো বা জলবিভাজিকা কাকে বলে। উত্তর এইভাবে লিখতে হবে যে দুটি নদীর মধ্যবর্তী অবস্থানরত পাহাড় পর্বত মালভূমি উচ্চভূমি, পাহাড় পর্বত মালভূমি উচ্চভূমি তিনটাই কিন্তু আলাদা ইত্যাদি একটি নদী অববাহিকাকে অপর একটি নদী অববাহিকা থেকে পৃথক বা বিভাজন করে দেয়, মানে ভাগ করে দেয়, আর এদেরকেই বলা হয় জলবিভাজিকা। বিন্দু, তারপর সাতপুরা, মহাদেব, মহাকাল পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান করে আছে। তো ছবি তোমাদেরকে এরকমভাবে এঁকে নিতেই হবে পরীক্ষায়, তবে ফুল মার্কস পাবে। শুধু জলবিভাজিকা কাকে বলে এটা লিখলেও চলবে না, তোমাদের প্রশ্নর সঙ্গে উত্তরের সঙ্গে তোমাদেরকে ছবিটাও কিন্তু এঁকে ফেলতে হবে, আর এইভাবে পয়েন্টিং করে দেখিয়ে দিতে হবে যে এটি হলো জলবিভাজিকা। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। এই প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এটা প্রত্যেকবার পরীক্ষাতে একবার আসেই। তো প্রশ্নটা হলো যে জলচক্র বা ওয়াটার সাইকেল কাকে বলে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, বাষ্পীভবন ঘনীভবন ভৌত বিজ্ঞানে পড়েছ, সেই বিষয়টার এখানে ব্যাপার। জলচক্র বা ওয়াটার সাইকেল কাকে বলে। উত্তর যেটা তোমাদের ভূগোলের ভাষায় লিখতে হবে সেটি হলো যে পৃথিবীর সমস্ত জলভাগ, সমুদ্র, কী জলভাগ রয়েছে, সমুদ্র আছে, নদী আছে, জলাশয়, পুকুর, এ সমস্ত হ্রদ এগুলো আছে, অত কিছু লিখতে হবে না, শুধু লিখবে যে সমুদ্র, নদী, জলাশয় প্রভৃতির জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে অর্থাৎ বাষ্প হয়ে গিয়ে ওপরে উঠে ঘনীভূত অর্থাৎ কঠিন আকারে ধারণ করে, ঘনীভূত হয় এবং সেখানে মেঘ সৃষ্টি করে। এরপর সেই মেঘ মধ্যস্থ জলকণা, তার ছোট ছোট যে জলের কণা, সেই জলকণা আরও ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। জলের এই যে চক্রাকার আবর্তন, জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আবার জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, এই যে চক্রাকার আবর্তন একেই বলছে জলচক্র। আর এই জলচক্রের ইংরেজি প্রতিশব্দ হিসেবে বলছে ওয়াটার সাইকেল। আশা করি তোমরা জলচক্র সম্পর্কে বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক দিয়ে দাও। এর পরের প্রশ্নতে যাওয়ার আগে বন্ধুদের কাছে একবার শেয়ার করে লাইক করে দাও। এই দুটো প্রশ্ন এতটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে দুটোর মধ্যে তোমরা পরীক্ষায় একটি প্রশ্ন পাবেই পাবে, না পেলে তোমরা কমেন্ট করবে যে পাইনি, কিন্তু তোমরা পাবেই পাবে, 100তে 100 গ্যারেন্টি দিয়ে বলা যায়। তোমরা অবশ্যই এটা মুখস্থ রেখে দেবে একদম। নদীর উৎস কাকে বলে, আর একটা হলো নদী উপত্যকা কাকে বলে। নদীর উৎস তাই বলে আগেরটা ইম্পর্ট্যান্ট নয় তা নয়, এগুলো সবই ইম্পর্ট্যান্ট। আজকের যেই টপ 15 কোশ্চেনগুলো তোমাদের করানো হচ্ছে এগুলো সবটাই ইম্পর্ট্যান্ট। নদীর উৎস কাকে বলে যেটা লিখলে এইভাবে যদি লেখো তবেই ফুল মার্কস পাবে, যে যেখান থেকে নদীর উৎপত্তি লাভ, অর্থাৎ নদী যেখানে সৃষ্টি হয়েছে, যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করে ঠিক তাকেই নদীর উৎস বলে। সাধারণত নদীর উৎস হয় পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে। যেমন গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্তরে হিমবাহের গোমুখ নামক গুহা থেকে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে।
তোমাদের এখানেও আর একটা প্রশ্ন দিতে পারে যে গঙ্গা নদীর উৎস কোথায়, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। তো তোমরা অবশ্যই লিখে রাখবে যে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। গোমুখ হলো একটি গুহা। নেক্সট প্রশ্ন আছে যে নদী উপত্যকা কাকে বলে? নদী উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত, এক্ষুনি নদীর উৎস সম্পর্কে জানতে পেরেছ। তো সেই উৎস থেকে মোহনা পর্যন্ত অংশের যে সুদীর্ঘ খাত, অর্থাৎ খাতের ভেতর দিয়ে নদী জল বয়ে নিয়ে যায়, তাকে বলা হয় নদী খাত বা নদী উপত্যকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এবার নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। নদী অববাহিকা বলতে কি বোঝো? উত্তর হবে যে প্রধান বা মূল নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু উপনদী এসে প্রধান নদীতে মিশে এবং প্রধান নদী থেকে শাখা নদী নির্গত হয়ে একটি নদীগোষ্ঠীর সৃষ্টি হয়। প্রধান নদী তার উপনদী ও শাখা নদী শহর উৎস থেকে, শাখা নদী শহর উৎস থেকে মোহনা পর্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই বিস্তীর্ণ ভূমিভাগকে একটি কাল্পনিক, এখানে বানান মিস্টেক হয়েছে, রেখা হবে, কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তা ফানেল বা সরার আকৃতি বিশিষ্ট অঞ্চলকে নির্দেশ করে। এই নিম্নভূমি অঞ্চলটিকে ওই প্রধান নদীটির নদী অববাহিকা বলা হয়। যদি এখানে স্পেলিং মিস্টেক থাকে তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি ভিডিওটি বানানো হয়েছে সাজেশান আনার জন্য। কারণ দেরি করলেই তোমরা পিছিয়ে পড়বে। পরীক্ষার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা, অর্থাৎ আমাদের এই চ্যানেল থেকে দিয়ে দেওয়ার, তোমাদেরকে সাজেশান দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তাড়াহুড়োর কারণে কিবোর্ড মিস্টেক স্বাভাবিকভাবে হয়ে যায়, তো সেটাকে এড়িয়ে চলতে হবে আমাদের। বলে দেওয়া হলো যে লেখাটা হবে রেখা। তো নেক্সট প্রশ্ন দেখো আছে যে আন্তর্জাতিক নদী কাকে বলে? এটা তোমাদের নদী চ্যাপ্টার বইয়ের প্রথম দিকে আছে, পেয়ে যাবে যে কোনো নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে যদি 2 বা তার বেশি স্বাধীন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, তাকে আন্তর্জাতিক নদী বলে অভিহিত করা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে গঙ্গা নদী এবং হলো তোরসা নদী। তো এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তবে আন্তর্জাতিক নদী কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্নটা হলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাই আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, 6 দেওয়া আছে তাই। তো প্রশ্নটা হলো খাড়ির ওপর একটি টিকা। এই টিকাটা 4 নম্বরেও থাকতে পারে তোমাদের পরীক্ষায় বা 5 নম্বরেও থাকতে পারে, অতএব তোমাদেরকে বড় করে মুখস্থ রাখতে হবে বা পড়তে হবে। তো প্রথমে সংজ্ঞাটা লিখতে হবে যে খাড়ি কাকে বলে। তোমরা অবশ্যই খাতায় চিত্রটা এঁকে নেবে, এখানে ফানেল আকৃতি বিশিষ্ট যে খাড়ির চিত্র। তো প্রথমে যেটা লিখতে হবে যে নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত নদী মোহনাকে বলে খাড়ি। এবং নেক্সট পয়েন্ট যেটা করবে, সৃষ্টি পয়েন্ট করলেও ভালো, না করলেও ভালো, নদীর মোহনা অঞ্চলে জলস্রোতের বেগ যদি বেশি থাকে অথবা সমুদ্রের জোয়ার প্রবল হয়, জোয়ার মানে বুঝোই তোমরা, জোয়ার এবং ভাটা দুটো হয় নদীতে। তো সমুদ্রের জোয়ার শুধু নদী নয়, সমুদ্রেও হয়, সমুদ্রের জোয়ার প্রবল হয়, তবে সেখানে পলি সঞ্চিত হতে পারে না, ফলে নদীর মোহনাতে কোনো বদ্বীপ গঠিত হতে পারে না এবং জোয়ারের জল প্রবল বেগে নদীর মধ্যে প্রবেশ করে নদী খাতকে চওড়া ও বিস্তৃত করে খাঁড়ি সৃষ্টি করে। এটা হলো খাঁড়ি। কিভাবে সৃষ্টি হয় এটা বিস্তারিতভাবে অর্থাৎ ছোট করে লেখানো হলো। এইবার আমরা জানব এর সাথে তোমাদের যেটা লিখতে হবে সেটি হলো বৈশিষ্ট্য, যে খাঁড়িগুলির দৈর্ঘ্য ছোট, প্রস্থ বড় হয়, এটা লিখতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো খাঁড়িগুলি জোয়ারের জলে পুষ্ট হয় সর্বদা। 3 নম্বর খাঁড়িগুলিতে প্রচুর মাছের সমাবেশ দেখা যায়, মানে মাছ বেশি হয়। আর 4 নম্বর লিখতে হবে যে প্রবল জোয়ার খাঁড়িগুলিতে প্রায়শই বন্যা দেখা যায়। অবশ্য এতগুলো প্রশ্ন একসঙ্গে আসবে না বা একটি করে আসতে পারে। কিভাবে হয়তো বলতে পারে যে খাঁড়ির বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে তোমাকে 4টে অপশান লিখতেই হবে। বললো খাঁড়ি কাকে বলে, 1 নম্বরের প্রশ্ন দিতে পারে। খাঁড়ি কিভাবে সৃষ্টি হয়, এটা হয়তো একটু বড় টাইপের এরকম দিতে পারে। তো তোমাদের একসঙ্গে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে রায়মঙ্গল, মাতলা নদী, তারপর ভৈরবী, লন্ডনের টেমস নদীর মোহনায় খাঁড়ি এরকম ধরনের ফানেল আকৃতি বিশিষ্ট খাঁড়ি দেখা যায়। তো যাই হোক, এতদূর ছিল আজকের ভিডিও। তো তোমরা আশা করি
টপ 15 প্রশ্ন সম্পর্কে জানতে পেরেছ। এই 15 প্রশ্নগুলো কোশ্চেন্স যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে। ভিডিও শেষ করার আগে তোমাদের একটি কথা বলে যাই যে তোমাদের জন্য নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। লিঙ্কের কথা বলছো ঠিকই, তো লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে অথবা চ্যানেলের কমিউনিটিতেও পেয়ে যাবে, দেওয়া আছে অনেক জায়গায়, বা চ্যানেলের ডেসক্রিপশানেও পেয়ে যাবে উপরে মাথার দিকে। তো যাই হোক, তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, কারণ হোয়াটসঅ্যাপে আমরা নানা রকম স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে অনেক কিছু দিয়ে দিই। তোমরা অতি সত্বর গ্রুপে জয়েন করে নাও। আর হ্যাঁ, ইন ফিউচার অনেক সাজেশান পেতে, অনেক বলতে কি ইম্পর্টেন্ট সাজেশান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু নোটিফিকেশান পেতে অসুবিধা হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে পড়ায় মন দাও, আশা করি তোমরা ভালো ফলাফল পাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ এগুলো টপ 15 কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা তাই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। যাই হোক, এতদূরই আজকের ভিডিও ছিল। টাটা, বাই বাই। আবার অন্য ভিডিও নিয়ে আসা হবে, অন্যান্য সাজেশান। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, ব্রেনার্স ফার্স্ট চ্যানেলের সঙ্গে থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.